মেঘকুঞ্জের ইলশেগুড়ি লেখনীতে মিশকামন পর্ব নাম্বার 33। রঙ্গনকে একা ছাড়ল না অনুভব। সে নিজেও রঙ্গনের সাথে রওনা দিল। ইচ্ছে যাওয়ার জন্য বায়না ধরলেও তাকে সাথে নিল না রঙ্গন। কুঞ্জবিলায় শোকের ছায়া। কত মানুষ কত কথা বলছে, ভালোর থেকে মন্দ কথাই বেশি বলছে। পাড়া প্রতিবেশী আশেপাশে ঘুরছে আর বলছে, কি যে অহংকার ছিল এই মানুষের, বউদের কি নির্যাতনই না করেছে। এখন পরপারে গিয়ে বসবে, কোনো অহংকারই আর টিকবে না। আসলে দুদিনের জীবনে আমরা কতই না উতলা হয়ে থাকি। মরার ভয় আর কজনই করি। মরার ভয় করলে কেউ আর কোনো পাপ কাজ করতে পারত না। তার বলে যাওয়া কথা আর কর্ম দিয়ে সবাই এখন তাকে বিচার করবে। ইয়াসমিন বেগমের লাশ সদর দরজা বরাবর নিচে রাখা হয়েছে। অনেক মানুষ এসে দেখে যাচ্ছে। কালকে মাঝরাতে সম্ভবত মারা গেছেন। তার সাথে যে নার্সটা থাকতেন তিনি কালকে রাতে থাকতে পারেনি। শর্মিলা বেগম নিজেও অসুস্থ। আরেকজনকে টানার শক্তি এখন আর তার ছিল না। সকালে যখন ইশতিয়াক পাঠান জানতে পারলেন তার মা আজকে একা ছিলেন, দৌড়ে রুমে গিয়ে দেখেন মায়ের নিঃশ্বাস চলছে না, বন্ধ। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় কেউ কেউ বলছে মরে গেছে, ভালো হয়েছে বেঁচে গেছেন। ইশতিয়াক পাঠান মায়ের লাশের পাশে পাথরের মতো বসে আছেন। না কথা বলছেন আর না কান্না করছেন, শুধু চেয়ে চেয়ে দেখছেন। অঙ্কন তার পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। মানুষের কথার আঘাত রুহু অবধি পৌঁছায়। ইয়াসমিন বেগমের কথার আঘাত রঙ্গনের মা মেনে নিতে পারলেও সে কোনোদিন মেনে নিতে পারেনি। প্রচণ্ড রাগ হতো, তবুও ছোট থাকায় কিছুই করতে পারত না। তাই আজ তার মৃত্যুতেও তাকে নাড়াতে পারল না। আসলে জীবনে কিছু মানুষকে কখনো মাফ করা যায় না। রঙ্গন বাসায় ঢুকে সোজা শর্মিলা বেগমের রুমে চলে গেল। পিছু পিছু অনুভব নিজেও গেল। বিস্তারিত বর্ণনা তিনি তাদের দিল। অনুভব সব শুনে শুধু দীর্ঘশ্বাসই ফেলল। একটু পরে অঙ্কনও সেখানে আসলো। কিছু সময়ের ব্যবধানে অনুভব বেরিয়ে পড়ল। তার আর সময় নেই, এখন যেতে হবে। এত মানুষের ভিড়ে ইশতিয়াক পাঠান তাকে আর খেয়াল করল না। রঙ্গনের সব কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে গেল। 1 সপ্তাহ পরে বেশ ভালোই কাটছে চারজনের সংসার। ইশতিয়াক পাঠান রঙ্গনের বিয়ের কথা জেনেও এখনও কিছু বলেনি। এই বিষয়টা অনুভবের ঠিক হজম হয়নি, তবুও সে চুপ করেই আছে। এর মাঝে অনিমা বেগম এসে তাদের সাথে দেখা করে গেছে। যদিও রঙ্গনকে তার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু মেয়ের ভালো থাকার জন্য সেটাও প্রকাশ করেনি। ওহির বিয়ের কথা শুনে আফসোসের শেষ নেই জিনিয়ার। কত কথাই না শোনালো, শেষ পর্যন্ত আজকে ট্রিট নিয়ে তবেই ছেড়েছে। আর সাথে ফ্রিতে নিয়েছে আবিরের নাম্বার। বেশি জোর করায় ওহি দিয়েছে, আর সাথে কথা নিয়েছে সে যেন নাম্বার দিয়েছে এটা যেন ভুলে করেও না বলে। জিনিয়াও রাজি হয়ে গেল। রাতে আবির বসে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিল। হঠাৎ ফোনের শব্দে মনোযোগ নষ্ট হয়ে গেল। বিরক্ত নিয়ে ফোন হাতে তুলল। অচেনা নাম্বার দেখে কিছু সময় চেয়ে রইল, অতঃপর ধরল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনার ভালোবাসার মানুষ। ও মা, বোন তো বাড়িতে আছে। আপনি নিশ্চয়ই আমাদের বাড়ির কাজের খালা। জিনিয়া নাক মুখ কুঁচকে ফেলল, বলল, আমি আপনার শখের নারী। আবির নিজেও থতমত খেল। ভয়েসটা চিনতে বেশি সময় লাগলো না। এমন না সে বহুত ভালা মানুষ, কিন্তু ছোট বোনের বান্ধবীর সাথে লাইন মারবে, বিষয়টা কেমন দেখায়। তাও যদি একটু ভালো মাইয়া হতো। এত একটা বারুদ। শুনুন, আমার কোনো শখের বখের নারী নেই, শুধু ভুল জায়গায় কল দিয়েছেন, রাখছি। আরে দাঁড়ান, ফোন কাটবেন না, কথা আছে। তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। এই নাম্বার কি আপনার কাছে সব সময় থাকে?
আবির বিব্রত বোধ করলো। নিজের পার্সোনাল নাম্বার আর কার কাছে থাকবে? বলল, না, এলাকার সবার কাছে থাকে। আর কিছু? জিনিয়া হাসল। না, লোকটাকে জ্বালাতে তার ভালোই লাগছে। হুট করে আবির ফোন কেটে ব্লক করে শুয়ে পড়ল। আপাতত পড়ার মুড শেষ, একটু পরে আবার উঠে পড়বে। জিনিয়া জানতো এমনই হবে, তাই বাড়ির সব কয়টা সিম একসাথে নিয়ে বসেছে। আবার কল দিল, আবির ধরল না। বেশ কয়েকবার কল দেওয়ার পর কিছু কড়া কথা শোনাতে ধরল। কি সমস্যা? আপনিই তো সমস্যা, কল কাটছেন কেন? দেখুন, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না, তাই সে আশা ছেড়ে দিন। আমি আপনাকে প্রেমের প্রস্তাব কখন দিলাম? আবির নিজের মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল। কার পাল্লায় পড়ল? কিছু একটা ভেবে বলল, আপনি আমাকে বিরক্ত করলে আমি খুশি হব। জিনিয়া হেসে ফেলল। নিজে বলে নিজেই থতমত খেলো। সে না লাগতে ভুল পেয়ে গেছে, অতঃপর ফোন অফ করে রেখে দিল। না, এখন এটা ছাড়া উপায় নেই, থাক, একটু অফ থাকুক। ওহিদের পুরাদমে ক্লাস চলছে, কয়েকদিন পরে পরীক্ষা। কোম্পানির চাকরি মানেই কষ্ট। রঙ্গন এখন আর আড্ডা দেওয়ার সময় পাচ্ছে না। রাত 8টায় বাসায় আসে, সকাল 10টায় অফিসে চলে যায়। অনুভব তাকে বলেছিল এই চাকরি ছেড়ে দিয়ে তাদের অফিসে জয়েন করতে, কিন্তু সে রাজি হয়নি। তবে এত কিছুর মাঝেও রঙ্গনের তেরামি করার স্বভাবটা যায়নি। রাতে খাওয়া দাওয়া শেষ করে ওই রুমে এসে দেখে রঙ্গন ফ্লোরে টান হয়ে শুয়ে আছে। কিছুটা চমকে দৌড়ে কাছে গিয়ে বলল, কি হয়েছে? আপনার এভাবে নিচে শুয়ে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? রঙ্গন সেভাবেই পাশ ফিরে ভুরু কুঁচকে বলল, কিভাবে? কিছু হয়নি, গরম লাগছিল, তাই নিচে শুয়ে আছি। গরম লাগছে, এসি দিতেন, আর না হয় জানালাটা খুলে দিতেন। আমার ইচ্ছে। ওহি বিরক্ত হয়ে উঠে যাচ্ছিল, তার আগেই রঙ্গন হাত ধরে টেনে পাশে শুয়ে নিয়ে বলল, তুইও থাক, আজকে নিচে ঘুমাবো, ভাল লাগবে। কি জ্বালা, খাট রেখে নিচে কেন ঘুমাবো? আমি বলছি তাই। আমি পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে। ওষুধ কিনে দিব। ওষুধ খেতে আমার ভালো লাগে না। সে তো প্রথম প্রথম আমাকেও লাগতো না। আপনি উঠবেন না? ঠিক আছে, আমাকে উঠতে দিন। তাও না। ওহি পানির জগটা ফেলে এসেছিল, ইচ্ছে তা দেখে আর ডাক দিল না, নিজেই দিতে এলো। কিন্তু দরজা খোলা রেখে তাদের ফ্লোরে শুয়ে থাকতে দেখে প্রচণ্ড অবাক হলো। অতঃপর গলা খাঁকড়ি দিয়ে এক হাত দিয়ে চোখ ধরে বলল, আমি কিছু দেখিনি। রঙ্গন তবুও উঠল না, বলল, দেখলেও সমস্যা নেই, দেখতে পারিস। সঙ্গে সঙ্গে ওহি তার পেটে একটা গুঁতা মেরে উঠে বসলো। তারপর বলল, আমার সমস্যা আছে। শয়তান লোক একটা, তোরই জামাই। ওহি কড়া চোখে তাকে ইচ্ছে থেকে জগ নিয়ে নিল। ইচ্ছা আর দেরি করলো না, হাসতে হাসতে বেরিয়ে গেল। রুমে ঢুকে এভাবে হাসতে হাসতে অনুভবের গায়ের ওপর পড়ল। বেচারা ফাইল নিয়ে কাজ করছিল, হুট করে এমন হওয়ায় কিছুটা ভাবাচেকা খেয়ে গেল। কি হয়েছে, পাগলের মতো হাসছ কেন? ব্যাস। ইচ্ছের হাসি বন্ধ, কোমরে হাত দিয়ে বলল, কি বললেন আমি পাগল? কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। কালকে আপনাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন? এই যে একটা সুস্থ স্বাভাবিক ভালো একটা মেয়েকে চোখে না দেখে পাগলের চোখে দেখছেন, তার জন্য। অনুভব চোখ ছোট ছোট করে বলল, ভুল হয়ে গেছে আমার, এখন পড়তে বসো, যাও। এত পড়া পড়া করেন কেন? বউকে দিয়ে কি চাকরি করাবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। দেখেছেন আপনার পেটে পেটে কত শয়তানি? অনুভব গম্ভীর হলো, থতমত গলায় বলল, শোনো মেয়ে, আমার বহুত কাজ বাকি, এখন বিরক্ত করো না, তুলে রাখো। আমার কাজ শেষ হলে আমি নিজে তোমাকে ডেকে বলবো, বিবিজান এখন আসুন, আমি বিরক্ত হতে বসে আছি, একটু বিরক্ত করে যান। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে তার মতো করে অভিনয় করে বলল, শুনুন এমপি মশাই, আপনাকে বিরক্ত করতে আমার বয়েই গেছে। ঠিক আছে, এখন যাও। যাবো মানে আমি এক্ষুনি দাদাজানকে ফোন। অনুভব কড়া চোখে তাকাতেই ছটপট গিয়ে পড়তে বসলাম। না, এখন আর কিছু বলা যাবে না, বললেই ধমক খাবে। ইচ্ছে পরের দিন সকালে ভার্সিটিতে যাওয়ার সময় চলন্ত রিক্সা থেকে দেখলো অনুভব একটা মেয়ের সাথে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। আর একটু ভালো করে খেয়াল করে দেখলো মেয়েটা পায়েল খন্দকার। এর আগেও একদিন দেখেছিল, সেদিন কষ্ট না পেলেও আজকে ভীষণ কষ্ট পেল।